আসসালামু আলাইকুম। যে সকল সহৃদয়বান বন্ধুবান্ধব এবং ভাই ও বোনেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজকে আমরা একটু কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে আসলে বেশি কথা বলার নাই। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আমরা আসলে অনেকেই আশা হারিয়ে ফেলছি। তারপরেও আমরা এমন একটা ক্রিকেট প্রেমী জাতি যে বাংলাদেশ দল যতই খারাপ করুক, তারপরও আমাদের কিন্তু খেলা দেখার প্রতি আগ্রহটা আর কমে না। আমরাই বলি যে আমরা ফোনে আর খেলা দেখবো না, টিভিতে আর খেলা দেখবো। আর যখন বাংলাদেশের খেলা শুরু হয়, তখন আমরা সবাই আবার টিভির কাছে, ফোনের কাছে একেবারে লাফ দিয়ে বসে পড়ি যে বাংলাদেশের খেলার খবরটা কী। আমি ওরকমই একজন ব্যক্তি। বাংলাদেশের খেলা যখনই খারাপ হয় তখন খুব বলি যে দূর আর খেলা দেখবো না, কিন্তু যেই বাংলাদেশ দলের আবার খেলা শুরু হয়, আমি আসলে লাফ দিয়ে বসে পড়ি টিভির সামনে। আমি ওরকমই একজন ব্যক্তি। যাই হোক, কালকে বাংলাদেশের একটা খেলা আছে। কালকে ভোর 6টার সময়, বাংলাদেশের লোকাল টাইম ভোর 6টার সময় ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজের প্রথম টি-20টা কালকে রয়েছে। সো কালকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশ একটাই মাত্র টি-20 সিরিজ খেলেছিল ভারতের সাথে। সেই সিরিজটাতে আসলে রীতিমতো বাংলাদেশের উপর দিয়ে স্টিম রোলার বইয়ে দিয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। ওইটা নিয়ে আর কথা না বলি। প্রতি ম্যাচেই 200+ রান করেছিল ভারতের ক্রিকেটাররা, ওইটা নিয়ে আর কথা বলা যাবে না। সো আমাদেরকে আসলে কালকের ম্যাচ নিয়ে কথা বলতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে আসলে কালকের ম্যাচে বাংলাদেশের সবথেকে বেশি সম্ভাব্য যে 11টা হবে বাংলাদেশের, সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সো বাংলাদেশের 11-এ বাংলাদেশের প্রথম যে 3জন ক্রিকেটার, এটা মোটামুটি কনফার্ম 3জন ক্রিকেটার। একজনকে আমাদের দায়ে পড়ে খেলাতে হচ্ছে, আর বাকি দুজন তো নিশ্চিতভাবেই খেলতেন। সো ওপেনিং স্লটে যে 2জন প্লেয়ার জায়গা পায়, সো সেই 2জন প্লেয়ারকে নিয়ে একটু আলোচনা করব। 2জন প্লেয়ারের ভিতর সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, এই দুজন নিয়মিত ওপেনিং করেন, নিয়মিত ওয়ানডেতে আমাদেরকে ওপেনিং সার্ভিস দিয়ে আসছেন। টি-20তে এদের আবার অনিয়মিত জুটি। যদিও বাংলাদেশে এই দুই ওপেনার যে 4টা ম্যাচে ইনিংস ওপেন করেছেন, তার ভিতর 2টা ম্যাচে তাদের কিন্তু সেঞ্চুরি প্লাস ওপেনিং জুটি রয়েছে। সো আমরা প্রত্যাশা করতে পারি যে কালকে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে যদি এরা দুজন ওপেনিং করেন টি-20তে, আমরা প্রত্যাশা করবো যে একটা ভালো স্টার্ট তারা আমাদের এনে দেবেন। সো এই বিষয়ে কনফার্ম যে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুজনেই ওপেনিং করবেন। আমি সৌম্য সরকারের প্রতি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী। সৌম্য সরকার রিসেন্টলি যে জিএসএল টুর্নামেন্টটা হলো, ওই টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। যদিও তিনি খেলেছেন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট, যেখানে তিনি রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন, তারপরও একটু তো রিস্ক থেকে যায় বা একটু তো তাকে নিয়ে শঙ্কা থেকেই যায়, যেহেতু ওয়ানডে সিরিজটাতে একটা ম্যাচ বাদ দেয় বাকি 2টা ম্যাচই সৌম্য সরকার ফ্লপ করেছেন। তারপরও আমরা আশাবাদী সৌম্য সরকার টি-20তে কিছু একটা করবেন। তানজিদ হাসান তামিম, তাকে নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। ইয়াংস্টার শুরু করেছেন, আরও সময় লাগবে তার ডেভেলপ করতে। আমাদের মানতে হবে যে আমাদের এখন ওপেনিং স্লটে অনেক সমস্যা। অনেক ওপেনার এসেছেন, কিন্তু তারা কেউ আসলে তামিম ইকবালের অভাবটা পূরণ করতে পারেন নাই। সো আমাদের একজন ওপেনার এখন দরকার। সো তানজিদ হাসান তামিমের একটা ভালো ক্যাপাবিলিটি আছে, তার সামর্থ্য আছে বড় রান করার। সো আমরা চাইবো যে তানজিদ হাসান তামিম কিছু রান করুক। সো কালকের ম্যাচে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার ওপেনিং করতেছে, এটা এক প্রকার কনফার্ম আপনারা বলতে পারেন। সো নেক্সট আমাদের নাম্বার 3-তে একটা প্লেয়ারকে খুঁজতে হবে। এই ক্ষেত্রে লিটন কুমার দাসকেই আমাদের খেলাইতে হইতেছে। তিনি ক্যাপ্টেন, বাট আউট অফ দ্য ফর্ম, কোনো ফর্মে নেই। এবার বাংলাদেশ টিম আসলে, মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আসলে দায়ে পড়ে থেকে খেলাইতেছে, এটা হচ্ছে সত্যি কথা। ওপেনিং স্লটে দেখেন, আমি লিটনকে কোনোভাবেই কল্পনা করি না। ইনফ্যাক্ট আমি টি-20 টিমেই লিটন কুমার দাসকে একেবারেই কল্পনা করি না। লিটন কুমার দাস থেকে আমার কাছে মনে হয় যে টি-20 টিমে নাজমুল হোসেন শান্ত খুব ভালো একজন ক্রিকেটার, কিন্তু আমাদের কিছু করার নেই, একজন প্লেয়ার লাগবেই এখন টি-20 ফরম্যাটে। বাধ্য হয়েই আমরা দেখা যাচ্ছে যে লিটন কুমার দাসকে খেলাইতে হইতেছে। সো নাম্বার 3-এ লিটন কুমার দাস, যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই, আমাদের নিয়মিত ক্যাপ্টেন নেই, সেহেতু নাজমুল হোসেন শান্তর পরবর্তীতে, মানে নাজমুল হোসেনের পরিবর্তে লিটন কুমার দাসই নাম্বার 3-এ খেলবেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। নাম্বার 4-এ কে খেলবেন, এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। কেননা নাম্বার 4-এ তৌহিদ হৃদয়, তিনি খুব ফাইনেস্ট একজন ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের টি-20 ফরম্যাটে, এবং এবছর তিনি খুব সম্ভবত 490-এর মতো রান করেছেন এবং হাই স্ট্রাইক রেটে ব্যাট করেন। এটা তার সব থেকে বড় পজিটিভিটি। বাংলাদেশ ক্রিকেটে এত হাই স্ট্রাইক রেটে ব্যাট করা ক্রিকেটার, নাম্বার 4-এ ব্যাট করেন যিনি, এত হাই স্ট্রাইক রেটে ব্যাট কেউই করেন না বাংলাদেশ ক্রিকেটে, বাট তাওহিদ হৃদয় তিনি করে থাকেন। সো আমরা আশাবাদী যে তাওহিদ হৃদয় যেহেতু নেই, সেহেতু নাম্বার 4-এ যাকে নামানো হবে তিনি তাওহিদ হৃদয়ের ঘাটতিটা আমরা আশা করবো যাতে তিনি পূরণ করতে পারেন। সো নাম্বার 4-এ কে খেলবেন, এটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন। নাম্বার 4-এ খেলার মতো আমাদের কাছে আপাতত আমার মতে 2জন ক্রিকেটার রয়েছেন, মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব
বর্তমানে যে ওডিআই টিমটাতে যে ডাক পেয়েছিলেন ওই সিরিজটাতে তিনি ব্যাট হাতে মোটামুটি পারফরমেন্স করেছেন। সো যেহেতু এখন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদও নেই, যেহেতু তাওহিদ হৃদয় নেই, সেহেতু আফিফ হোসেন ধ্রুবই ম্যাচ পাবেন, আপনি এই বিষয়ে নিশ্চিত থাকেন। সাকিব আল হাসানও যেহেতু নাই, সো আফিফ হোসেন ধ্রুব কি 4-এ খেলবেন না 5-এ খেলবেন, ইটস আ বিগ কোশ্চেন। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে সিরিজে 4-এ ব্যাটিং করেছেন, খুব ভালো ব্যাটিং করেছেন। আমার কাছে মনে হয় যে সাকিবের যে ঘাটতিটা মেহেদী হাসান মিরাজ পুরানোর মতো, মানে পূরণ করে দেওয়ার মতো সক্ষমতা মেহেদী হাসান মিরাজের রয়েছে, এটা আমি বিশ্বাস করি। সো নাম্বার 4-এ কি তাকে খেলানো হবে নাকি নাম্বার 5-এ তাকে খেলানো হবে? আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই নাম্বার 4-এ কাকে খেলানো উচিত, আমি মনে করি যে মেহেদী হাসান মিরাজকে খেলানো উচিত, অনেকটা লেফট রাইট কম্বিনেশনের জন্যই আমি কথাটা বললাম। আর নাম্বার 5-এ সেই হিসাবে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ না, আফিফ হোসেন ধ্রুব, তাকে খেলানো হবে। আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা চাইও যে আফিফ হোসেন ধ্রুবকেই নাম্বার 5-এ খেলানো, কিংবা নাম্বার 5-এ শামীম হোসেন পাটোয়ারিকেও খেলানো যেতে পারে যদি আফিফ হোসেন ধ্রুবকে সুযোগ না দেওয়া হয়। এটা একটা টাফ কোশ্চেন যে কাকে খেলানো হবে, আফিফ নাকি শামীম। তবে আমি চাই আফিফকে প্রথম ম্যাচে খেলানো হোক, সেই হিসাবে নাম্বার 5-এ আফিফ খেলতে পারেন আমার কাছে মনে হয়। নাম্বার 6-এ কে খেলবেন, ফিনিশিং রোলটা আমার মতে জাকের আলী অনেককেই দেয়া ভালো হবে। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ নেই, তিনি অবসর নিয়ে ফেলেছেন, যেহেতু আমাদের কাছে সাকিব আল হাসান নেই, তাওহিদ হৃদয় নেই, সো ফিনিশিং রোলে জাকের আলীর প্রতি একটা বড় রকমের দায়িত্ব থাকবে। কালকের ম্যাচে তিনি ওডিআই সিরিজটাতে দারুণ কাটিয়েছেন, অসাধারণ ব্যাটিং করেছেন নিঃসন্দেহে, টেস্ট সিরিজটাতেও খুব ভালো ব্যাটিং করেছেন। তো আমাদের প্রত্যাশাটা থাকবে তিনি যেন কালকে যে ম্যাচটা খেলবেন তিনি যেন খুব ভালো করে ব্যাটিং করতে পারেন, আমাদেরকে অ্যাটলিস্ট তিনি একটা হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করে আমাদেরকে একটা জয় যাতে তিনি উপহার দিতে পারেন, আমি সেটা আশা করবো তার কাছ থেকে। এবং তিনি অসাধারণ একজন ক্রিকেটার, প্রত্যাশাটা তার কাছ থেকে বরাবরই খুব হাই থাকে, এইবারও হাই থাকবে কোনো ডাউট ছাড়া। সো জাকির আলী অনেক, হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। তো আমরা হোপ করবো যে তিনি নাম্বার 6-এ এসে খুব ভালো ক্রিকেটটা যেন উপহার দিতে পারেন। নাম্বার 7-এ কে খেলবেন, এটা হচ্ছে বড় কোশ্চেন। বাংলাদেশ কি 6 বলার নিয়ে খেলবে নাকি 5 বলার নিয়ে খেলবে? দেখেন, 6 বলার নিয়ে খেললে আমরা শামীম এবং আফিফ দুইজনকে একসাথে সুযোগ দিতে পারবো। সেই হিসাবে আমাদেরকে হয়তো শেখ মেহেদী কিংবা মেহেদী হাসান মিরাজ এদের ভিতরে একজনকে বেছে নিতে হবে। কিন্তু আমরা যদি দুই মেহেদীকে একসাথে খেলাই তাহলে কিন্তু শামীম কিংবা আফিফ এদের থেকে একজনকে আমাদের টিম থেকে আউট করতে হবে। তিনি কে হবেন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ টিম সাকিব আল হাসান যেহেতু নেই সেহেতু 5 বলার নিয়ে খেলতে নামবে না, আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হয়। আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে এটা ভাবে মনে হয় যে বাংলাদেশ 6 বলার নিয়ে খেলবে, সেই হিসাবে নাম্বার 7-এ শেখ মেহেদীর স্পটটা পাক্কা, এক প্রকার পাক্কা। নাম্বার 8-এ কে খেলবেন? 8-এ খুব সম্ভবত রিশাদ হোসেনকে আর একটা ম্যাচে সুযোগ দেওয়া হবে, যেহেতু বাংলাদেশে আমি বলছিলাম যে 6 জন বলারের কথা, তো 6 জন বলার নিয়ে যদি খেলে অবশ্যই রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হবে। তিনি এবছর খুব সম্ভবত 32টা উইকেট সংগ্রহ করেছেন টি-20-তে। ভারত সিরিজটা তো আর খুব একটা ভালো যায় নাই, আমিও বলবো খুব একটা ভালো যায় নাই, কিন্তু আলটিমেটলি তিনি টি-20-র একজন অসাধারণ বলার, এবং যেহেতু ওয়েস্ট ইন্ডিজে তিনি অসাধারণ বল করেছিলেন এবছর বিশ্বকাপে, আমাদের প্রত্যাশাটা থাকবে রিশাদ হোসেন এবারও যেন সেই কীর্তিটাই দেখাতে পারেন। রিশাদ হোসেন নাম্বার 8-এ খেলবেন, এইটা এক প্রকার নিশ্চিত। এরপর আমাদের যে 3 জন প্লেয়ার বাকি থাকে, অর্থাৎ 9, 10, 11, এই 3 জনের জায়গা 3 জন সিমার খেলবেন। আমি নিশ্চিত 3 জন পেসারকে নিয়েই বাংলাদেশ দল নামবে কালকের ম্যাচে, 3 জন সিমার বা 3 জন পেসার যাই বলেন। ওই 3 জন কে হবে এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশ দলে আসলে এখন অসাধারণ সব পেস বলাররা আছে, সো আমাদের জন্য এটা টাফ হয়ে যায় যে কাকে রেখে কাকে খেলাবো। এই টিমে বাংলাদেশের 5 জন পেসার নিয়ে সম্ভবত খেলতে নামছে, মানে স্কোয়াডে সম্ভবত 5 জন পেসার রয়েছে, তবে আমি 4 জন পেসারের ভিতর 3 জনকে বেছে নেওয়া হবে বলে মনে করি। কোন 4 জন পেসার আসলে একটু জানাই দিই। তাসকিন আহমেদ 1 নাম্বার, নাম্বার 2-এ যদি বলি শরীফুল ইসলাম, নাম্বার 3-এ তানজিম হাসান সাকিব, এবং নাম্বার 4-এ রিপন মণ্ডল। আমি রিপন মণ্ডলের কথাটা বললাম, এটা শুনে একটু হেসে দিতে পারেন আপনি, এটা আপনার বিষয়। আসলে রিপন মণ্ডলকে নিয়ে আমি যে কারণে চিন্তা করি, রিপন মণ্ডল ডেথ ওভারে খুব ভালো বোলিং করতে পারেন, এটা হচ্ছে তার একটা ক্যাপাবিলিটি। রিপন মণ্ডল আন্ডার-19 টিম থেকেই খুব ভালো বোলিং করছেন, এবং আন্ডার-19 টিমে যে বিশ্বকাপটা বাংলাদেশে আসলে খুব খারাপ গিয়েছিল 2022 সালটাতে, ওই বিশ্বকাপে তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যে সেরা একাদশটা আইসিসি কর্তৃক প্রকাশিত হয়েছিল ওই একাদশে তিনি জায়গা পেয়েছিলেন রিপন মণ্ডল। সো আপনারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশ এত খারাপ খেলেছে, তারপরেও কিন্তু রিপন মণ্ডল তার জায়গাটা ঠিকই করে নিয়েছেন। সো প্রত্যাশাটা আমার রিপন মণ্ডলের উপর অনেক বেশি থাকবে, যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কালকে রিপন মণ্ডলকে ম্যাচ খেলানো হবে। সেক্ষেত্রে 3 পেসার নামবে কালকে, আপনি নিশ্চিত থাকেন। তাসকিন আহমেদ,
তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই 3 পেসারই মাঠে নামার যোগ্য। যদিও রিপন মণ্ডল খুব ভালোভাবে যোগ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু রিপন মণ্ডলকে কালকে নামানো হবে না, যেহেতু তিনি নতুন এবং বাংলাদেশ যেহেতু ওয়ানডে সিরিজেতে হোয়াইট ওয়াশ হয়ে গেছে, বাংলাদেশ চাইবে না প্রথম ম্যাচে কোনো রিস্ক নিতে। আমি বলবো না রিপন মণ্ডল মাঠে নামলেই বাংলাদেশ হারে যাবে, বাংলাদেশ এমনিও হারতে পারে, কোনো কথা নাই, এই 3 পেসারকে নিয়েও হারতে পারে, এটা ভাগ্যের বিষয় অনেকটা। কিন্তু আমার কাছে মনে হয় না বাংলাদেশ রিস্কটা নিবে। সো এইটাই বাংলাদেশের প্রেডিক্টেবল 11। আমি একবার যদি আপনাদের কাছে আবার জানাই দিই, নাম্বার 1 সৌম্য সরকার, নাম্বার 2 তানজিদ হাসান তামিম, নাম্বার 3 লিটন কুমার দাস, নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, নাম্বার 5 আফিফ হোসেন ধ্রুব অর শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 6 জাকের আলী অনিক, নাম্বার 7 শেখ মেহেদী হাসান, নাম্বার 8 রিশাদ হোসেন, নাম্বার 9 তাসকিন আহমেদ, নাম্বার 10 শরীফুল ইসলাম এবং নাম্বার 11 তানজিম হাসান সাকিব। আমার কাছে এটাই বেস্ট 11 বলে মনে হয়। আপনারা যারা বর্তমানে ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমি অনেক অনুরোধ করবো যে একটা কমেন্টে লিখে যাবেন আপনাদের বেস্ট 11টা কোনটা, আপনাদের মতামত কোনটা সেটা জানাই দেবেন এবং আমার এই চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।